ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। শতবর্ষে পা দিয়েছেন সত্যজিৎ রায়। বাঙালি মননের এই মহান স্রষ্টা শতবর্ষের আয়োজনে বাদ সেধেছে লকডাউন। এ নিয়ে দেশ বিদেশে লক্ষ লক্ষ অনুরাগীর যখন মন খারাপ, ঠিক তখনই মিলল গুপ্তধনের খোঁজ। আছে আমাদের টেলিপ্যাথির জোর আছে। লকডাউনের মধ্যে ব্যস্ততা নেই। ছেলে সৌরদীপকে নিয়ে বিশপ লেফ্রয় রোডের বাড়ির বিভিন্ন পুরনো জিনিসপত্র ঘাটাঘাটি করছিলেন সন্দীপ রায়। সেখান থেকে একে একে বেরিয়ে এসেছে অজস্র না দেখা চিঠিপত্র, নিউজ পেপার কাটিং, টেলিগ্রাম, ফটোগ্রাফ। সামনে এসেছে সত্যজিৎ রায়ের নিজের আঁকা এমন ছবি যা আগে কখনো সামনে আসেনি। আমি জন্মেছি লেক অ্যাভিনিউতে এবং তখন থেকেই দেখছি যে আস্তে আস্তে আমাদের বাড়িতে জিনিসপত্র জমায়েত হচ্ছে। তারপরে এমন একটা অবস্থা হলো, স্পেস প্রবলেম শুরু হলো। তারপরে আমরা আরেকটু বড় বাড়িতে গেলাম, লেক টেম্পল রোড, সেখানেও কুলোলো না। তারপর আমরা 1970-তে চলে আসি এই বিশপ লেফ্রয় রোডের বাড়িতে, এবং তখন মানে প্রায় পর্বত প্রমাণ জিনিস, বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস রাখা রয়েছে, ভীষণ এলোমেলোভাবে। কিছুটা সিস্টেমে করার চেষ্টা করা হলো। তারপরে আমরা মাঝে মধ্যেই সেগুলো নিয়ে একটু ঘাঁটাঘাঁটি করছিলাম, নানা রকমের ক্লাসিফিকেশন হচ্ছিল, একটা ডেটাবেস তৈরি হচ্ছিল, ইত্যাদি অনেক কিছু হচ্ছিল। কিন্তু তারপরে যা হয় আর কি, মানে অন্যান্য কাজে কর্মে ব্যস্ত হয়ে যাওয়ার ফলে পুরোপুরি জিনিসটার উপরে কনসেন্ট্রেট করা যাচ্ছিল না। তো তারপরে এই লকডাউনটা হওয়াতে আমার মনে হলো, আর তাছাড়া বাবার 100 বছর, সব মিলিয়ে 100 বছর তো আর বারবার আসে না, কাজেই সব মিলিয়ে আমার মনে হলো যে পুরনো জিনিসগুলো আবার একটু ঘাটাঘাটি করা উচিত, আবার নতুন করে জিনিসগুলোকে একটু ঝাড়পোছ করা উচিত। আমাদের পাশের ঘরে একটা লফটের মতো আছে, সেখানে প্রচুর জিনিস তোলা ছিল, সেসব নামানো হলো। আর একেবারে আনইন্টারাপ্টেড যেটা বলে, মানে আমরা লেগে পড়লাম জিনিসপত্র দেখতে এবং বার করতে। নানা রকমের জিনিস, অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্র্যাকটিক্যালি একটা গুপ্তধনের মতো ব্যাপার। উদ্ধার হওয়া অজস্র মণিমুক্তর কয়েক ঝলক এবিপি আনন্দ সামনে তুলে ধরেছেন সন্দীপ রায়। রীতিমতো চমকে দেওয়ার মতো সব জিনিস, যা সত্যজিৎ চর্চায় খুলে দিতে পারে নতুন অধ্যায়। 1965 সালে সন্দেশে প্রকাশিত হয় ফেলুদার প্রথম অভিযান, ফেলুদার গোয়েন্দাগিরি। গল্পের শিরোনাম কিভাবে হবে নিজের হাতে এঁকেছিলেন সত্যজিৎ। পুরনো কাগজপত্র থেকে পাওয়া গেছে সেই খসড়াও। অনেক দিন ধরে আমরা ফেলুদার গোয়েন্দাগিরির হেডপিস দেখে আসছি, কিন্তু সেই হেডপিসের অরিজিনালটা পাওয়া গেছে। এটা খুব আকস্মিকভাবে পাওয়া গেছে এবং এটা হচ্ছে অরিজিনাল, মোটামুটি ভালো কন্ডিশনে রয়েছে। এটাকে আরেকটু ঠিকঠাক করতে হবে এবং এটা খুবই একটা দুষ্প্রাপ্য জিনিস বলে আমার মনে হয়। ফেলুদার সিধু জ্যাঠা বিভিন্ন খবরের কাগজের কাটিং জমিয়ে রাখতেন। যে কোনো বিষয়ে তথ্য জানতে তার কাছে হাজির হতো ফেলুদা। অনেকেই হয়তো জানেন না, সিধু জ্যাঠার স্রষ্টারও ছিল সেই একই অভ্যেস। প্রচুর নিউজ পেপার কাটিংস পাওয়া গেছে, মানে অ্যাসর্টেড বিভিন্ন সময় নানান কাগজে, এখানকার বিদেশের কাগজে। তার মধ্যে একটা মানে আন্দ্রে বেজিনের একটা মানে ফরাসি কাগজে এর রিপোর্টটা, মানে অপরাজিত যখন গোল্ডেন লায়ন পেল ভেনিসে, তার এই খবরটা পেলাম। আরো অনেক আছে। পুরনো নথির মধ্যে মিলেছে সত্যজিৎ রায়কে পাঠানো বহু চিঠি, গ্রিটিংস কার্ড। কিংবদন্তি জাপানি পরিচালক আকিরা কুরোসাওয়ার নিজের হাতে আঁকা কার্ড যেমন পাওয়া গেছে, তেমনি মিলেছে ব্রিটিশ অভিনেতা পরিচালক রিচার্ড অ্যাটেনবরোর পাঠানো কার্ড, যার উপরে রয়েছে চ্যাপলিনের দ্য কিট ছবির পোস্টার। যেমন এই কার্ডটা, এটা হচ্ছে একটা ফাদার ক্রিসমাস, এটা পেন্ট করেছেন কুরোসাওয়া, এবং প্রতি ক্রিসমাসে উনি আমাদের বাবাকে কার্ড পাঠাতেন, এবং এইটা হচ্ছে কুরোসাওয়ার সই আর এই কার্ড। এবং এখানে আমি দুটো মোটামুটি কার্ড পেয়েছি এখন অবধি। তাছাড়া কার্ড বলতে এই একটা কার্ড আছে, এটা আমাদের, এটা মাকে এবং বাবাকে রিচার্ড অ্যাটেনবরো পাঠিয়েছিলেন, এবং এখানে লেখা হয়েছে ডিয়ার বিজয়া অ্যান্ড মানিকদা। কাজেই
Sheila and Dickie Attenborough. Sheila S&DA. Lots of fondest regards, ইত্যাদি। দেশ বিদেশের চলচ্চিত্র জগতের নক্ষত্রদের সঙ্গে নিয়মিত চিঠিতে মত বিনিময় হতো সত্যজিৎ রায়ের। পুরনো নথি ঘাঁটতে গিয়ে মিলেছে তেমন অনেক চিঠি। পত্রলেখকদের তালিকায় রয়েছেন ফরাসি পরিচালক জাঁ রেনোয়া থেকে পণ্ডিত রবিশঙ্করের মতো কিংবদন্তিরা। আর চিঠি বলতে অবশ্যই আছে, চিঠি বলতে রেনোয়ার চিঠি রয়েছে। যেমন রেনোয়া তো বাবাকে মানিক ডাকতেন, কাজী এটা হচ্ছে মানিক রায়, 31 লেক অ্যাভিনিউ, ফার্স্ট ফ্লোর। তো এইখানে রেনোয়ার চিঠি রয়েছে, এই রেনোয়ার চিঠি রয়েছে। আর আরেকটা খুব ইন্টারেস্টিং চিঠি আমি পেলাম, সেটা হচ্ছে যে রবিশঙ্করের একটা চিঠি। এইটা হচ্ছে উদয়শঙ্কর ফেস্টিভ্যাল, এটা 1983 সালে লেখা, পুনশ্চ এটা হচ্ছে বাংলাতে লেখা। ভাই, এটা আমার প্রায় একক প্রচেষ্টা, ভীষণ বড় ব্যাপার। ডিটেল প্রোগ্রাম পরে পাঠাবো। আপনার আশা চাই করে অনেকগুলো রস্যই, কাছেই স্নেহের রবিশঙ্কর। এইটা একটা ইন্টারেস্টিং চিঠি। আর কুরাসাওয়ার চিঠি তো আছেই, যেটা বললাম যে একটা ভীষণ একটা পুরনো চিঠি, এবং এটাকে তো রেস্টোর করতেই হবে, কারণ এটা ঠিক 1964-এর চিঠি, এটা কাজেই বহু বছর আগেকার। এবং এখানে কুরাসাওয়ার কিন্তু জাপানি সই। শুধু চলচ্চিত্র নির্মাণই নয়, প্রায়শই তিনি হাতে তুলে নিতেন স্টিল ক্যামেরাও। উদ্ধার হওয়া জিনিসপত্রের মধ্যে মিলেছে অজস্র নেগেটিভ, ক্যামেরার রিল। এই ছবিগুলোর মধ্যে অনেকগুলোই সত্যজিতের নিজের তোলা। স্রষ্টার শতবর্ষে অনুরাগীদের এই ছবিগুলি দেখার সুযোগ করে দিতে চান সন্দীপ রায়। বাবার তোলা ছবি আমি জানি না, এখন আমি হিসেব করিনি, কিন্তু ওই এক একটা ওয়ালেটে মোটামুটি 36টার মতো ছবি থাকতো। কাজেই সেরকম ওয়ালেট আমরা প্রচুর পেয়েছি। মানে বাবার তোলা ছবি আছে প্রায় গোটা 15 কোটি তো বটেই, বেশি ছাড়া কম নয়। পথের পাঁচালী থেকে আমাদের বেশ, মানে অপু ট্রিলজিটা তো বটেই, পথের পাঁচালী, অপরাজিত, অপু সংসার। এখন তার প্রচুর অদেখা ছবি, মানে আমরাও কোনোদিন সেগুলো দেখিনি এবং প্রিন্টও হয়নি। সেসব নেগেটিভ, এক একটা নেগেটিভ দেখতে প্রচুর সময় লাগছে। খুব কম মানুষই জানেন যে কখনো কখনো ঘনিষ্ঠদের বিয়ের কার্ডও তৈরি করে দিয়েছেন সত্যজিৎ রায়। পুরনো নথির স্তূপের মধ্যে থেকে মিলেছে এমন অভিনব হীরকখণ্ডের সন্ধানও পাওয়া। অনেক বিয়ের কার্ড করেছিলেন, এবং সেটা আমি জানি না আমাদের সোনারকেল্লার তোপসে বা সিদ্ধার্থ দেখছে কিনা, কিন্তু কিছু বিয়ের কার্ড, কিছু একটা অন্তত বিয়ের কার্ড আমি দেখাই। এইটা হচ্ছে সিদ্ধার্থর বিয়ে 1984 ওই করা কার্ড। এটা খুব ইম্পর্টেন্ট একটা ব্যাপার এই কারণে যে এটা হচ্ছে প্রথম খসড়া, এইটা হচ্ছে ক্রস করা, এটা হচ্ছে প্রথম খসড়া, এইটা ইংরেজিটা। আলটিমেটলি অরিজিনাল কার্ডটা, অরিজিনাল আর্টওয়ার্কটা সিদ্ধার্থর কাছেই আছে, কিন্তু এইটা পরে বাতিল হয়ে এইরকম কার্ড করা হয়েছিল। 1964 সাল আমেরিকার পাবলিক ব্রডকাস্টিং সার্ভিসের অনুরোধে সত্যজিৎ তৈরি করলেন টু নামের এক স্বল্প দৈর্ঘ্যের ছবি। আজও সত্যজিতের অন্যতম সেরা ছবির তালিকায় এই 15 মিনিটের নির্বাক ছবিকে রাখেন ফিল্ম বিশেষজ্ঞরা। লকডাউনে পুরনো নথি ঘাঁটতে গিয়ে এই ছবির একটি ব্রোশিয়ারও খুঁজে পাওয়া গিয়েছে। ছবি আঁকায় সত্যজিৎ রায়ের প্রবাদ প্রতিম দক্ষতার কথা কারও অজানা নয়। শতরঞ্জ কে খিলাড়ি ছবিতে প্রপ হিসাবে ব্যবহৃত সত্যজিতের আঁকা একটি নকল চিঠি রীতিমতো চমকে দেওয়ার মতো। শতরঞ্জ কে খিলাড়ির সময় মানে উট্রাম, অ্যাটেনবরো যে রোলটা করেছিলেন, জেমস উট্রাম, ওর একটা কাজের টেবিল ছিল, সেখানে নানা রকমের চিঠিপত্র ইত্যাদি সব ছিল। সেইখানে বাবার করা একটা তখনকার দিনের চিঠির খাম। এটা হচ্ছে জেনারেল উট্রাম এস্কোয়ার, দ্য রেসিডেন্সি, লখনৌ, ইন্ডিয়া, এবং স্ট্যাম্প পেপারটা বাবারই করা। এবং এটা একটা খুব ইন্টারেস্টিং প্রপ ছবির বলে আমার মনে হয়। 1991 সালে মুক্তি পায় সত্যজিতের শেষ ছবি আগন্তুক। স্রষ্টার নিজের হাতে করা বিজ্ঞাপনের খসড়া আজও তার অসাধারণ শিল্পীসত্তার পরিচয় বয়ে নিয়ে চলেছে। এই আবিষ্কারটিকে অন্যতম গুরুত্বপূর্ণ বলে বর্ণনা করেছেন সন্দীপ রায়। যেটা সব থেকে আমার কাছে ইম্পর্টেন্ট বলে মনে হয় সেটা হচ্ছে এইটা, ওর শেষ ছবির শেষ বিজ্ঞাপনের খসড়া, এবং এটা আমার কাছে ভীষণ একটা প্রিয় জিনিস। এবং এটা
এটা ভালো করে রাখতে হবে, কারণ এখানে লোগোটাও আছে, মোটামুটি বেসিক কনসেপ্টটাও রয়েছে, যেটা আমরা পরে ফলো করেছিলাম ওর কনসেপ্টটাই। সত্যজিতের শতবর্ষে এর থেকে ভালো উপহার কী বা হতে পারে অনুরাগীদের কাছে? হঠাৎ করে পাওয়া এই রত্ন সম্ভার নিয়ে একাধিক প্রদর্শনীর পরিকল্পনা রয়েছে তার। লকডাউন উঠলেই শুরু হবে এ নিয়ে তৎপরতা। দেখতে হবে যে কি করা যায়, কারণ মানে বই হিসেবে তো কল্পনা করা যেতেই পারে যেসব জিনিস পাওয়া যাচ্ছে, বিশেষ করে ছবির ক্ষেত্রে, যেটা মানে আমার মনে হয় ডকুমেন্টসের ক্ষেত্রে তো বটেই, কিন্তু ছবির ক্ষেত্রে ওর তোলা এবং বিশেষ করে আগের শুটিংয়ের ছবি যেগুলো ভীষণ রেয়ার, মানে অধিকাংশ ছবি আমি দেখিনি। শুধু পরিচালক ফিল্ম মেকার হিসেবে নয়, আমরা 4-5টা এক্সিবিশন করার প্ল্যান করছি বিভিন্ন জায়গায়, যদি সেগুলো ছড়িয়ে দেওয়া যায়। একটা হচ্ছে পরিচালক, ফিল্ম মেকার, গ্রাফিক আর্টিস্ট, কম্পোজার, মিউজিক কম্পোজার, আর্টিস্ট এবং ফটোগ্রাফার। কুরোসাওয়া বলেছিলেন, সত্যজিতের সিনেমা না দেখা মানে চন্দ্র সূর্য না দেখে পৃথিবীতে বসবাস করা। সেই মহাস্রষ্টার কাজ নিয়ে দশকের পর দশক ধরে চর্চা চলছে। তাতেই নতুন মাত্রা যোগ করবে লকডাউনের মধ্যে উদ্ধার হওয়া এই গুপ্তধনের ভাণ্ডার। We provide 1 lakh crore for aggregators, FPOs, primary agriculture cooperative societies, farmer producer organizations which are mentioned, FPOs, all for strengthening the farm gate infrastructure. করোনা পরিস্থিতিতে দেশের অর্থনীতির হাল ফেরাতে 20 লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। সেই প্যাকেজের তৃতীয় কিস্তির ব্যাখ্যায় মূলত কৃষি, পশুপালন ও মৎস্য চাষে গুরুত্ব দিয়েছে কেন্দ্রীয় সরকার। এদিন মোট 8টি পদক্ষেপের কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। কৃষকের আয় বৃদ্ধি, পরিকাঠামোর উন্নয়নের জন্য 1 লক্ষ কোটি টাকার প্যাকেজ, ক্ষুদ্র খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নয়নে প্যাকেজ 10,000 কোটি টাকা, প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার মাধ্যমে মৎস্যজীবীদের উন্নয়নে 20,000 কোটি টাকার প্যাকেজ, যার লক্ষ্য সামুদ্রিক মাছ রপ্তানি বৃদ্ধি করে 55 লক্ষ মৎস্যজীবীর উন্নয়ন, 53 কোটি গবাদি পশুর টিকাকরণে 13,343 কোটির প্যাকেজ, ডেয়ারি শিল্পের উন্নয়নে 15,000 কোটি টাকা, ভেষজ এবং ঔষধি উদ্ভিদ উৎপাদনে 4,000 কোটি, গ্রামীণ এলাকায় 2 লক্ষ মৌমাছি পালকের উন্নয়নে 500 কোটি টাকা এবং কৃষিপণ্য পরিবহনের উন্নয়নে আরও 500 কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। অর্থনীতিবিদদের একাংশের দাবি, কেন্দ্র শুধুই কথার খেলা খেলছে। আদতে সাধারণ মানুষের হাতে টাকা না গেলে কখনোই চাহিদা তৈরি হবে না, আর চাহিদা তৈরি না হলে উৎপাদন বাড়বে না। তাই গত 3 দিনে কেন্দ্রীয় অর্থমন্ত্রীর ভাষণের বিশেষ সারবত্তা নেই। আমি যদি এক কথায় বলি, যেটা প্রধানমন্ত্রীর বক্তৃতা শুনে মনে হয়েছিল 20 লক্ষ কোটি টাকা আমাদের জাতীয় আয়ের 10% প্রায় প্যাকেজ থাকবে, সেইটায় আমার কিরকম একটু হতাশ লাগছে। মনে হচ্ছে সেই প্রবাদ বাক্যের মতো পর্বতের মুশিক প্রসব হয়েছে। মনে করুন যে আমার একটা শাড়ির দোকান আছে এবং হয়তো আমার টার্নওভার এই 50 লাখ টাকা, আমার হয়তো এই মুহূর্তে দেখা যাচ্ছে যে খাতায়, কথার কথা বলছি, 1 লক্ষ টাকা ঋণ আছে ব্যাংকের থেকে। আমি ঋণটা শোধ করতে পারছি না, একটু অসুবিধা হচ্ছে, কেননা আমার গত কয়েক মাসে একদমই বিক্রি হচ্ছে না। ঋণটা নেব, 1 লাখ টাকা শোধ করে দেব, আমার হাতে আর টাকা থাকবে না, কিন্তু আমি এখনো ঋণী হয়ে থাকবো। এবং 1 বছর মনিটরিয়ামের পরে আমার যদি এই একই অবস্থা, স্থিতাবস্থা থাকে, আমি হাত তুলে ব্যাংককে বলবো যে আমার এইটা শোধ করবার ক্ষমতা নেই। ব্যাংকের কোনো ক্ষতি হবে না, কেননা বিত্তমন্ত্রী বলেছেন সরকার সম্পূর্ণ গ্যারান্টি নিচ্ছেন। তাহলে সরকারকে 1 বছর বাদে ওই টাকাটা তার পকেট থেকে বার করতে হবে। কিন্তু এর মধ্যে দেখুন, ভেবে এমন কিছু ঘটনা ঘটলো না এই প্রকল্পে যে যেখানে আমার কাছে শাড়ি কিনতে আর 2জন মহিলা বাড়তি আসবেন। আমার যেটা বুঝতে অসুবিধে হচ্ছে সেটা এই মুহূর্তে আর্থিক প্যাকেজের নিরিখে আমরা আগামী 2 বছরের হিসেবটাকে কিভাবে ফেলার চেষ্টা করব। কারণ দেখুন, যারা এই মুহূর্তে আর্থিক সংকটের মধ্যে রয়েছেন তারা ডিসেভ করছেন, অর্থাৎ তাদের সেভিংস ছিল, গত 2 মাস কোনো ব্যবসা হয়নি, কোনো রোজগার হয়নি, সেই সেভিংস ভাঙিয়ে এরা এখন চালাচ্ছেন। আমি এদের আগামী 2 বছরের একটা সুন্দর প্ল্যানের কথা বলতে পারি, কিন্তু সেটা এই মুহূর্তে কতখানি উপকারী সেটা একটা প্রশ্নের জায়গা রেখে যায়। বিরোধীরা বলছে, গোটা দেশে হাজার হাজার শ্রমিক হাঁটছে, কেউ রাস্তায়, কেউ রেল লাইনে নিথর হয়ে পড়ে যাচ্ছেন, কেউ আবার খিদে তৃষ্ণার জ্বালায় শেষ হয়ে যাচ্ছেন। তাই বিরোধীদের প্রশ্ন, শুধুমাত্র মানুষকে প্রলুব্ধ করার চেষ্টা করছে সরকার, আসলে এই প্যাকেজের মধ্যে কিছুই নেই। 3য় দফায় উনি যতই কৃষকের কথা
কৃষির কথা, মৎস্যজীবীর কথা, পশুপালনের কথা বলে থাকেন, এগুলো বাজেট বক্তৃতার প্রতিশ্রুতির মতোই হয়ে আটকে থাকবে। আপৎকালীন অবস্থা, তার থেকে বেরোবার কোনো রাস্তা এতে বাতলায়। কাজের কাজটা কিছু হলো না, বিপজ্জনক বরঞ্চ যেটা একটা ইঙ্গিত দিয়ে গেলেন, অত্যাবশ্যকীয় পণ্য আইনের পরিবর্তন হবে। কৃষক তার অপশন থাকবে, সে কোথায় বিক্রি করবে, তার দাম নির্দিষ্ট আগে থেকে হয়ে থাকবে, প্রি ডিটারমিন্ড। এগুলো সব কি পরিবর্তন করে একটা কন্ট্রাকচুয়াল ফার্মিং এবং কর্পোরেটাইজেশন ইন এগ্রিকালচার, যা ওরা বারবার চাইছে, বহুদিন ধরে চাইছে, তাকে কি নির্দিষ্ট করতে চাইছে? বিজেপি প্রত্যাশিতভাবেই কেন্দ্রীয় অর্থমন্ত্রীর পাশে দাঁড়িয়েছে। আজকের যে প্রেস কনফারেন্স, আমার মনে হয় এর থেকে একটা মেসেজ এসছে যে আত্মনির্ভর কৃষক, আত্মনির্ভর ভারত। যেন কৃষিক্ষেত্রকে যত রকমভাবে হতে পারে উৎসাহিত করার আর শক্তিশালী করা, সেটা আজকে সরকার করেছে, দেখিয়েছে। যেন যারা বিরোধীরা বারবার বলছে এটা নেই ওটা নেই, তারা তো কল্পনাও করতে পারেননি যে এতদূর হতে পারে বা এই বিষয়ে হতে পারে। প্রতিদিন এমন এমন কিছু কথা বলছেন, আমার টাকাই আমাকে দিয়ে বলছেন যে তোমায় টাকা দিলাম। এই যে কত দিলেন আর কত পেলাম, এই হিসেবটা কিন্তু মিলছে না। প্রতিদিনই তো দিচ্ছে, লক্ষ লক্ষ কোটি টাকা দিচ্ছে, দিক কোথা থেকে আসছে তাও জানি না, কোথায় ছাপাচ্ছে তাও জানি না। লোকের মঙ্গল হলেই ভালো, কিন্তু মঙ্গল তো হচ্ছে না। আত্মনির্ভর ভারত করতে চাচ্ছে, কিন্তু স্বনির্ভর রাজ্য করতে চাচ্ছে না। সীতারামন আরও ঘোষণা করেছেন, অত্যাবশ্যকীয় পণ্য আইন সংশোধন, কৃষকদের ফসল বিক্রিতে নিয়ন্ত্রণ তুলে দিতে নতুন আইন, কৃষকের ফসলের দামের নিশ্চয়তা দেওয়া, এই তিনটি বিষয়ে জোর দিতে চেয়েছে কেন্দ্রীয় সরকার। রোগী মুমূর্ষু হয়ে থাকলে তার চিকিৎসাটা আসুক, স্বাস্থ্য উদ্ধারটা তার পথ্যে কি হবে সেটা সে রোগ মুক্ত হলে তখন বোঝা যাবে। আমার মনে হচ্ছে না যে এইগুলোতে ওই আবার চাষিদের হাতে ইমিডিয়েটলি ক্রয় ক্ষমতা বাড়ার কোনো রকমের ব্যবস্থা করা হয়েছে। যেটা দরকার যে এক্ষুনি মানুষের হাতে কিছু নগদ টাকা পৌঁছানো, সে মানুষটা তার পরিবারটা কাল কি খাবে, পরশু কি খাবে। এই সব ঘটনাগুলো যেগুলো উনি প্রস্তাব করছেন, এগুলো কাজে লাগিয়ে অন দ্য গ্রাউন্ড, মানে বাস্তবে নিয়ে গিয়ে তার থেকে যে লাভগুলো হবে সেইগুলো চাষির হাতে পৌঁছে তাতে চাষটা লাভজনক হওয়ার মধ্যে দিয়ে তার উপার্জন বাড়বে, ক্ষেত মজুরের হয়তো কাজ বাড়বে, কিন্তু সেই হতে তো অনেক সময় লাগবে। আমাদের চাষিরা খুব সংগ্রামী, তারা খুব সাহসী বলে ছেড়ে দিলে তো হবে না, তাদের তো একটা কিছু রিলিফ দিতে হবে। ডাইরেক্ট ইনফিউশন কৃষিতে যথেষ্ট হয়েছে, কারণ ডাইরেক্ট টাকা দিয়েছেন, মনরেগাতে টাকা দিয়েছেন, কিন্তু ফার্টিলাইজার, সাবসিডাইজেশন এবং প্রকিউরমেন্ট পলিসির ওপর কোনো জোর দিইনি। আজকে যদি এসেনশিয়াল কমোডিটিস অ্যাক্ট থেকে চলে যায়, তাহলে জিনিসপত্রের দাম নিশ্চয়ই করবে। এখন তারা যা টাকা পেত, সেই কাজ চাষিরা এখন অনেক বেশি টাকা পাবে। এ নিয়ে যথারীতি শুরু হয়েছে রাজনীতিও। ভারতবর্ষের অর্থমন্ত্রীর কাণ্ডজ্ঞানহীন আচার আচরণে আমরা সত্যি বিস্মিত নই, শুধু আমরা ভয়ঙ্কর ক্ষুব্ধ। দেশের গরিব মানুষ, সাধারণ মানুষ, অশিক্ষিত অনেক মানুষ ভাববে, আরে বাবরে এত কোটি টাকা ঢালছে, এত কোটি টাকা ঢালছে, ঢালছেটা কোথায়? সেই টাকার নিট রেজাল্টটা আসবে কবে? অমিত শাহ ঠিকই বলেছেন 5 বছর পর। তাহলে 5 বছর লোকগুলো না খেয়ে থাকবে? আর্থিক প্যাকেজ কিভাবে কাজে লাগানো হবে তার 3 কিস্তি ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, কিন্তু এতে গরিব মানুষের সুরাহা কতটা হবে তা নিয়ে প্রশ্ন উঠছেই। লকডাউন যেন অভিশাপ হয়ে এসেছে এদের জীবনে। একে তো কাজ হারিয়ে পকেট ফাঁকা, অন্য সংস্থানেরও উপায় নেই, গোদের ওপর বিস্ফোরার মতো বাড়ি ফিরতে গিয়ে আর এক শোচনীয় অবস্থা। দুর্ঘটনার কবলে পড়ে অনেকেরই আর ফেরা হচ্ছে না ঘরে, পথেই চলে যাচ্ছে প্রাণ। উত্তরপ্রদেশের জালাউনে পরিযায়ী শ্রমিকদের বাসের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষ। দুর্ঘটনায় মৃত এক মহিলা সহ 2 পরিযায়ী শ্রমিক, গুরুতর আহত আরও 14। স্থানীয় সূত্রে খবর, মুম্বাই থেকে বাসে চড়ে উত্তরপ্রদেশে ফিরছিলেন 46 জন পরিযায়ী শ্রমিক। শুক্রবার ভোরে জালাউনে জাতীয় সড়কের ওপর বাসের সঙ্গে একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। তাতেই ঘটনাস্থলে এক মহিলা সহ 2 শ্রমিকের মৃত্যু হয়। অন্যদিকে উত্তরপ্রদেশেরই বাহারাইচে ট্রাক উল্টে মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের, আহত 60।
পুলিশ সূত্রে খবর, মহারাষ্ট্র থেকে ট্রাকে চড়ে বাড়ি ফিরছিলেন পরিযায়ী শ্রমিকরা। গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাহারাইচের ফখরপুরে উল্টে যায় ট্রাকটি। দুর্ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের জৌনপুরেও। ট্রাক দুর্ঘটনায় চলে গেল এক পরিযায়ী শ্রমিকের প্রাণ। স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যাসল্ট বোঝাই ট্রাকে চড়ে বাড়ি ফিরছিলেন পরিযায়ী শ্রমিকরা। জৌনপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক উল্টে গেলে তার চাকায় পিষ্ট হন 7 জন শ্রমিক। ঘটনাস্থলেই মৃত্যু হয় 1 জনের, আহত হন 6 জন। হাতে কোনো টাকা নেই, তাই পরিবারের সঙ্গে হেঁটেই বাড়ি ফেরার পথ ধরেছিল এক নাবালক। কিন্তু উত্তরপ্রদেশের আমরোহায় ট্রাকের ধাক্কায় পথেই চলে গেল কিশোরের প্রাণ। পুলিশ জানিয়েছে, দিল্লি থেকে হেঁটে বরেলিতে ফিরছিল 5টি পরিবার। দলে 17 বছরের কিশোরও ছিল। জাতীয় সড়ক ধরে হাঁটার সময় দ্রুতগামী ট্রাক এক শ্রমিকের কিশোর ছেলেকে পিষে দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। উত্তরপ্রদেশের পাশাপাশি মধ্যপ্রদেশের গুনায় ফের দুর্ঘটনা, আহত 13 জন শ্রমিক। স্থানীয় সূত্রে খবর, মহারাষ্ট্রের পুনে থেকে বাসে চড়ে মধ্যপ্রদেশে ফিরছিলেন পরিযায়ী শ্রমিকরা। বৃহস্পতিবার রাতে গুনা রাঘগড়ে একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়, আহত হন 13 জন শ্রমিক। বৃহস্পতিবারই পরিযায়ী শ্রমিকদের নিয়ে মহারাষ্ট্র থেকে উত্তরপ্রদেশে যাওয়ার পথে গুনায় 8 জন শ্রমিকের মৃত্যু হয়। এই প্রেক্ষাপটেই রাস্তায় নেমে আসা পরিযায়ী শ্রমিকদের জন্য সুপ্রিম কোর্টে মামলা করেন অলোক শ্রীবাস্তব নামে এক আইনজীবী। আর্জি ছিল, পরিযায়ী শ্রমিকদের জন্য যেন পর্যাপ্ত খাবার ও জলের বন্দোবস্ত করা হয়, সে ব্যাপারে কেন্দ্রকে নির্দেশ দিক আদালত। আবেদনে মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদের 16 জন পরিযায়ী শ্রমিকের ট্রেনে কাটা পড়ার বিষয়টি উল্লেখ করেন মামলাকারী। এই প্রসঙ্গে শুক্রবার বিচারপতি এল নাগেশ্বর রাও, সঞ্জয় কিষণ কৌল এবং বি.আর. গবাইয়ের বেঞ্চ বলে, রেলওয়ে ট্র্যাকের ওপর যদি কেউ ঘুমিয়ে পড়েন, তাহলে কার সাধ্য আছে এটা আটকানোর? যারা রাস্তায় নেমে এসেছেন তাদের আমরা ফেরত পাঠাতে পারবো না। লকডাউন শুরু হতেই পরিযায়ী শ্রমিকদের দুর্দশার ছবি দেশ জুড়ে। রুটি রুজি বন্ধ হয়ে যাওয়ায় অনেকেই বাড়ি ফিরতে রেল লাইন বা রাস্তা ধরেন। ফিরতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে প্রাণও হারিয়েছেন বহু শ্রমিক। কিন্তু সেই সুযোগ নেই কলকাতায় আটকে পড়া কাশ্মীরিদের। যাদবপুর সন্তোষপুরে আটকে রয়েছেন প্রায় 30 জন কাশ্মীরি। এসেছিলেন গত বছর নভেম্বরে। ব্যবসা শেষ করে মে জুন মাসে ঘরে ফেরার কথা থাকলেও ফেরা হয়নি। সেই সঙ্গে আদায় করতে পারেননি বকেয়া টাকা। সামনে ঈদ, কি করে কি হবে বুঝেই উঠতে পারছেন না অনেকে। हम 20 डिग्री टेम्परेचर में रहने वाला लोग है। अभी हम 40 डिग्री में रहता है, हम दिन में बाहर नहीं निकलता है, हमको बहुत तकलीफ है। কাশ্মীরি এই শাল ব্যবসায়ীরা এই রাজ্যে এসেই সাইকেল কেনেন। সেই সাইকেল নিয়ে ঘুরে ঘুরে বিক্রি করেন শাল। হাতে টাকা না থাকায় বিক্রি করে দিয়েছেন সেই সাইকেল, কিন্তু ফুরিয়ে আসছে সেই টাকাও। টান পড়ছে খাবারে। বাড়ি ফেরার এখনো কোনো ব্যবস্থা করে উঠতে পারেননি। ऐसा दिल्ली है, बेंगलोर है, आसाम है, मणिपुर या कहीं भी है, राजस्थान वगैरह है, वहाँ सबसे जगह लोग लिया जा रहा है और लाया जा रहा है, मगर सिवाय कलकत्ता को छोड़कर हम नहीं निकल सकता है। কাশ্মীরি শাল বিক্রেতাদের এই দুর্দশার কথা জানতে পেরে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন শহরের এক ক্রেতা। একজন পুলিশ উচ্চ আধিকারিক, উনি আমাকে এই ব্যাপারে প্রচণ্ড হেল্প করেছেন। তো তিনি এই যোগাযোগগুলো করিয়ে আমাকে সব নাম্বারগুলো দিয়েছিলেন। আমি সেই নাম্বার অনুযায়ী জম্মু কাশ্মীরের নোডাল অফিসারদের সঙ্গে যোগাযোগ করি। ওরা তখন সব শুনে টুনে আমাকে বললো যে ঠিক আছে, আমাদের এখান থেকে একজন রিপ্রেজেন্টেটিভ আমরা ইমিডিয়েটলি পাঠাচ্ছি কলকাতা, আপনি তার সঙ্গে যোগাযোগ করবেন। স্পেশাল ট্রেন এখান থেকে যাবে জম্মু কাশ্মীর অবধি। নির্দিষ্ট দিন না বললেও 17 অথবা 18 তারিখে এখান থেকে স্পেশাল ট্রেন যাবে। দক্ষিণের মতো একই ছবি উত্তরে। সেই অগাস্টের শুরুতে অনেক স্বপ্ন নিয়ে এরা এসেছিলেন শিলিগুড়িতে। কেউ থাকে জম্মু, কারো বাড়ি কাশ্মীরে। গরম কাপড়ের ব্যবসার পর মার্চের শেষে ফেরার টিকিটও কাটা হয়ে গিয়েছিল। কিন্তু লকডাউন ঘোষণার পর এদের সব হিসেব বদলে গিয়েছে। গাড়ি ভাড়া করে যে ফিরবেন তেমন অর্থও নেই। এদিকে পকেট ফাঁকা হয়ে আসছে। একমাত্র রোজগেরেরা আটকে পড়ায় এদের পরিবারও রয়েছেন অনটনে। কিভাবে বাড়ি ফিরবেন ভাবতে ভাবতে এদের দীর্ঘশ্বাস আরও দীর্ঘ হচ্ছে। हम इधर से तकरीबन 7-8 महीने से है, तो तकरीबन 2-2.5 महीने से बंद है, एकदम कमरे में है, कोई बाहर नहीं जा सकता है। कोशिश कर रहा है कि हम कोई व्यवस्था हो हम कश्मीर जाए, लेकिन कोई भी रास्ता नहीं खुल रहा है। কিভাবে ফিরবে তাও তারা জানে না। কোনোভাবে যদি কাশ্মীরে পৌঁছয় সেখানেও কিন্তু আবার সেই লকডাউনই থাকতে হবে। অর্থাৎ গত 8 মাস ধরে কিন্তু এই লকডাউনের যে শিকার কিন্তু এই কাশ্মীরিরা, এবং ফেরার জন্য উদ্গ্রীব। हम लोग को बहुत परेशानी में, हमारा भी परिवार है, पैसा थोड़ा सा था वो भी खत्म हो रहा है, कितना दिन चलेगा पैसा भी। और सबसे बड़ी बात है परिवार है, अगर माँ बाबा है, बच्चे लोग हैं।
বাড়ি ফেরার ব্যাপারে এ রাজ্যে আটকে পড়া কাশ্মীরিরা মুষড়ে পড়লেও তাদের ফেরানোর উদ্যোগ শুরু হয়েছে। সূত্রের খবর, জম্মু কাশ্মীর থেকে বাংলায় এসেছেন এক লিয়াজন অফিসার। রাজ্যের বিভিন্ন জেলায় আটকে পড়া কাশ্মীরিদের ব্যাপারে তিনি খোঁজ নেওয়া শুরু করেছেন। কিভাবে তাদের কাশ্মীরে ফেরানো যায় তা নিয়ে চলছে আলোচনা। শিলিগুড়িতে আটকে পড়া কাশ্মীরিরা যখন দুর্ভাবনায়, তখন উত্তরপ্রদেশ থেকে বাংলায় ফেরার চেষ্টায় পূর্ব মেদিনীপুরের 12 জন পরিযায়ী শ্রমিক। সূত্রের খবর, গত 11 মে ওই শ্রমিকরা স্পেশাল ট্রেনে নামেন বিহারের বরাউনিতে। বিহার প্রশাসন তাদের বাসে কাটিহারে ছেড়ে দেয়। বিহার সীমানা থেকে 12 জন পিকআপ ভ্যানে আসেন মুর্শিদাবাদের মোড় গ্রামে। সেখান থেকে হেঁটে বীরভূমের মল্লারপুরে ঢোকার পর পরিযায়ী শ্রমিকদের আটকায় পুলিশ। মল্লারপুরের কোয়ারেন্টিন হোমে রাখা হয়েছে তাদের। Lakhs and lakhs of laborers from West Bengal will have to suffer because the West Bengal government is not giving permission to these trains to enter West Bengal. The Indian Railways, with its daily ferrying capacity of 23 million people, these people could have been moved in a matter of days, 3 days, 4 days. But no. But no. But no. নেতা মন্ত্রীদের কথার লড়াই চলছে টুইট যুদ্ধ। কিন্তু যাদের নিয়ে এত কিছু, সে হাজার হাজার পরিযায়ী শ্রমিক কিন্তু হেঁটেই চলেছেন। ফোসকা পড়া পা নিয়ে পার করে দিচ্ছেন মাইলের পর মাইল রাস্তা। কোথাও আবার গোটা পরিবার এগিয়ে চলেছে সাইকেলে ভর দিয়ে। কোথাও ট্রলি হয়ে উঠেছে শিশুর ভরসা। আবার অনেকের রাস্তাতেই থেমে যাচ্ছে জীবন। এতদিন এদের নিয়ে কেউ ভাবেনি, কিন্তু যখন অসহায় মানুষগুলি রাস্তায় নেমে পড়েছে, তখন তাদের ট্রেনে জায়গা করে দেওয়া নিয়ে চলছে তুমুল রাজনীতি, টুইট, পাল্টা টুইট, বাকযুদ্ধ। পরিযায়ী শ্রমিকদের রাজ্যে ফেরানো নিয়ে সপ্তমে কেন্দ্র রাজ্য সংঘাত। বৃহস্পতিবার দুপুরেই মুখ্যমন্ত্রী টুইট করে জানান, দেশের বিভিন্ন অংশে আটকে আছেন অনেকে, যারা বাংলায় ফিরে আসতে চান। তাদের সবাইকে সাহায্য করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। 105টি অতিরিক্ত ট্রেনের ব্যবস্থা আমরা করতে পেরেছি। আগামী দিনে এইসব ট্রেন বিভিন্ন রাজ্য থেকে ছাড়বে। বাংলার বিভিন্ন অংশে সেই সব ট্রেন পৌঁছবে। এ নিয়ে জানতে পারবেন www.gov.in/train_SCHE তে। মুখ্যমন্ত্রীর টুইটে উল্লেখ করা লিঙ্কে 15 জুন পর্যন্ত পরিযায়ী শ্রমিকদের নিয়ে যে ট্রেনগুলি রাজ্যে আসবে তার তালিকাও প্রকাশ করা হয়। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর এই টুইটের কিছুক্ষণের মধ্যেই পাল্টা টুইট করেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। তার কটাক্ষ, পশ্চিমবঙ্গে এখন প্রতিদিন 105টি ট্রেন চলার দরকার আছে। সেখানে জানা গিয়েছে যে আগামী 30 দিনের জন্য শুধুমাত্র 105টি ট্রেন চলাচলের অনুমতির তালিকা তৈরি হয়েছে। এটা পশ্চিমবঙ্গের শ্রমিকদের সঙ্গে নির্মম পরিহাস যে সেখানকার সরকার তাদের ঘরে ফেরার সুযোগ দিচ্ছে না। I am informed that in the evening we received an informal communication that about 105 trains will be accepted by West Bengal in the next 30 days, which means hardly 1.5 to 2 lakh migrant laborers can go back home to their state West Bengal. There are over 30 to 40 lakhs, 50 lakhs people from West Bengal who want to go back home. What will happen to the rest of them? Pictures never lie. The picture of a child on a trolley, mother pulling the trolley. The picture of migrant workers all bunched together at the back of a truck. Heart-wrenching pictures related to the movement of migrant workers. The Indian Railways, with its daily ferrying capacity of 23 million people. 23 million people. These people could have been moved in a matter of days, 3 days, 4 days. But no. But no. But no. हम मजदूरों को गांव हमारे भेज दो सरकार। পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়ে বিজেপিকে নিশানা করেছে কংগ্রেসও। একটি ভিডিও টুইট করে দলের সাংসদ রাহুল গান্ধী টুইটারে লিখেছেন, অন্ধকার ঘনিয়ে আসছে, কঠিন সময়, সাহস হারাবেন না। এদের সুরক্ষিত রাখার জন্য আমরা রয়েছি। এদের কথা আমরাই সরকারের কাছে পৌঁছে দেব। এদের সাহায্য করার জন্য আপ্রাণ চেষ্টা করব। এরা শুধু দেশের সাধারণ নাগরিক নন, স্বাভিমানের পতাকা বাহক। এদের মাথা নিচু করতে দেব না।
এদিকে আবার পরিযায়ী শ্রমিকদের সমস্যা নিয়ে বৃহস্পতিবার রাতে বিজেপি সভাপতি জেপি নাড্ডার বাড়িতে বৈঠক করেন অমিত শাহ, পীযূষ গোয়েল, ধর্মেন্দ্র প্রধান, স্মৃতি ইরানিরা। সূত্রের খবর, সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে রাজ্যগুলিতে বিজেপি সরকার নেই সেখানে দলের নির্বাচিত প্রতিনিধি এবং দলীয় কর্মীরা অভাবী মানুষদের সুবিধে পাইয়ে দিতে রাজ্য সরকার এবং প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করবে। যে রাজ্যে শ্রমিকরা ফেরার জন্য ট্রেন পাচ্ছেন না সেখানে রাজ্য সরকারের মাধ্যমে ট্রেনের ব্যবস্থা করতে এবং রেল মন্ত্রককে জানাতে সচেষ্ট হবে। श्रमिकों को लेकर जिस प्रकार की राजनीति पूरे हिंदुस्तान में हो रही है, ये अपने आप में बहुत ही दुखद है। इंडियन रेलवेज और भारत सरकार ने 1200 ट्रेन की सुविधा की है। माइग्रेंट लेबर जिनको हम आज सड़कों पर देख रहे हैं, बहुत कष्ट सहते हुए देख रहे हैं, क्योंकि कुछ राज्य, खास करके जो कांग्रेस शासित राज्य हैं और जो टीएमसी के राज्य हैं, वो पूरी तरह से इस पे राजनीति करने में आमदा है। आज सबसे अधिक अगर श्रमिक कहीं परेशान है तो वो वेस्ट बंगाल में है, वो झारखंड के हैं, वो छत्तीसगढ़ के और वो राजस्थान के। এদিকে মোদী সরকারের বিরুদ্ধে পরিযায়ী শ্রমিকদের নিয়ে তথ্য গোপনের অভিযোগ তুলেছে সিপিএম। দলের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি টুইটে লিখেছেন, দেশে যা ঘটছে সে সম্পর্কে অন্ধ হয়ে আছে মোদী সরকার। অর্থমন্ত্রী বলছেন পরিযায়ী শ্রমিকদের সংখ্যা 8 কোটি, অথচ সংসদে জানানো হয়েছে দেশে 10 কোটি পরিযায়ী শ্রমিক রয়েছেন। এদের মধ্যে মাত্র 10 লক্ষ শ্রমিককে ফেরানো হয়েছে। 45 দিন পরে ট্রেন চালু হয়েছে, তাদের ভাড়া দিয়ে ফিরতে হচ্ছে। এই সংকটের সময়েও কেন্দ্র নির্দয় মনোভাব দেখাচ্ছে। এদিন সেই যোগী সরকারকে বিঁধে প্রিয়াঙ্কা গান্ধী টুইটারে লিখেছেন, ক্লান্ত শরীরে ওরা হাঁটছেন, এটাই কি ভবিষ্যতের ছবি? বিপদের দিনে যদি এদের ঘরে পৌঁছে দিতে না পারে তাহলে কিসের জন্য উত্তরপ্রদেশ রোডওয়েজের বাস? আপনার প্যাকেজ ওদের ভরসা যোগাতে পারেনি, তাই ওরা যে কোনো উপায়ে গ্রামে ফিরতে চাইছেন। ওদের পৌঁছানোর ব্যবস্থা করুন। রাজনীতি তুঙ্গে, কিন্তু যে মানুষগুলোর জন্য এত কথার লড়াই তারা কিন্তু হেঁটেই চলেছে। শেষমেশ চাকা গড়িয়েছে ট্রেনের, তা সত্ত্বেও শিশুকে নিয়ে গড়িয়ে চলেছে মায়ের ট্রলি ব্যাগ। স্ত্রী সন্তানকে নিয়ে কাঠের পাটাতন টানছেন স্বামী, পরিবারকে নিয়ে গরুর গাড়িতে কাঁধ দিচ্ছেন যুবক। এভাবেই দলে দলে নিজের রাজ্যে ফিরছেন পরিযায়ীরা, আর তার ফলে যে সংক্রমণের সম্ভাবনা বাড়বে তা নিয়ে আগেই আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। সেই আশঙ্কা যে অমূলক নয় তার প্রমাণ মিলেছে বিহারে। বিহার প্রশাসন সূত্রে খবর, করোনা আক্রান্ত বিহারের 358 জন পরিযায়ী শ্রমিক। 4 মে থেকে 14 মে গত 10 দিনে ভিন রাজ্য থেকে ফিরেছেন ওই শ্রমিকরা। বিহারে বৃহস্পতিবার নতুন করে সংক্রমিত হয়েছেন 999 জন। এদের মধ্যে 416 জন ভিন রাজ্য থেকে ফিরেছেন। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে চিকিৎসকদের পরামর্শ, কেউ যেন পরীক্ষা থেকে বাদ না যান তা নিশ্চিত করতে হবে প্রশাসনকে। এটা তো চিন্তার বিষয় না, কারণ আমরা একটা এলাকার মধ্যে একটা স্থিতিশীল অবস্থায়, আমরা একটা ব্যালেন্সের মধ্যে আমরা পৌঁছেছিলাম। তাহলে আমরা যেটাকে একটা আপাত স্থিতিশীল যায় শান্তিপূর্ণ পরিস্থিতি বলে মনে করছিলাম, তাহলে নিশ্চয়ই আমার সেই অঙ্কটা পাল্টে যাবে। সেরকম এদের যদি আমরা টেস্ট করি তাহলে কি হবে, এরা যে যে এলাকায় যাচ্ছে, যে জনবসতির মধ্যে এরা যাবেন, যাতে সেই জায়গাগুলোর আমাদের ভারসাম্যটা আবার সেই জায়গাটা একটা তোলপাড় না হয়, সেটাই আমাদের চেষ্টা করতে হবে। উদ্বেগের বিষয় তো বটেই যে এত পরিযায়ী শ্রমিকের মধ্যে পজিটিভ পাওয়া যাচ্ছে, আবার আমাদের কাছে এটা এক্সপেক্টেড। আমার মনে হয় পরিযায়ী শ্রমিকদের ইন্ডিভিজুয়ালি ধরে ধরে টেস্ট করা সম্ভব নয়। তাহলে কি করা উচিত? এই পরিযায়ী শ্রমিকদের ক্ষেত্রেও কিন্তু পুল টেস্ট করা উচিত। কমিউনিটিতে মেশার আগে পুল টেস্ট করা উচিত। পুল টেস্ট করে যদি সেটা নেগেটিভ হয় তাহলে তাকে আমরা সোসাইটির মধ্যে পৌঁছাতে দিতে পারবো। এর মধ্যে যাদের মধ্যে পজিটিভ আসবে, এই পরিযায়ী শ্রমিকদের ক্ষেত্রে কিন্তু হোম কোয়ারেন্টাইন করলে হবে না, তাদের কিন্তু ইনস্টিটিউশনাল কোয়ারেন্টাইনের ব্যবস্থা করতে হবে। এই পরিস্থিতিতে করোনা পরীক্ষা নিয়ে নতুন নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। ওই নির্দেশিকায় বলা হয়েছে, কোভিড-19 সংক্রমণ রুখতে ভিন রাজ্য থেকে আসা পরিযায়ী শ্রমিক এবং বিদেশ ফেরত ভারতীয় নাগরিকদের পুল টেস্ট করতে হবে। কোয়ারেন্টাইন সেন্টারে রেখে পরিযায়ী শ্রমিকদের RT-PCR পদ্ধতিতে পুল টেস্ট করতে হবে। বিদেশ থেকে যারা ফিরছেন তাদের ক্ষেত্রে কোয়ারেন্টাইন সেন্টার অথবা হোটেলে রেখে এই পরীক্ষা করতে হবে। পুল টেস্ট কিভাবে করতে হবে তা নিয়েও স্পষ্ট নির্দেশিকা দিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। বলা হয়েছে, প্রথমে 25 জনকে চিহ্নিত করতে হবে, তারপর প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মীকে দিয়ে স্বাস্থ্যবিধি মেনে সংগ্রহ করতে হবে তাদের লালারস। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ বা ICMR এর বিধি মেনে স্বাস্থ্যকর্মীকে পড়তে হবে অ্যাপ্রন, গ্লাভস, ফেস শিল্ড, গগলস, M95 মাস্কের মতো সুরক্ষা সরঞ্জাম।
25 জনের লালারস সংগ্রহের পর তা বিধি মেনে প্যাকেট করে পাঠাতে হবে নির্দিষ্ট ল্যাবরেটরিতে, যেখানে RT-PCR পদ্ধতিতে পরীক্ষা হবে। 24 ঘন্টার মধ্যে পরীক্ষার রিপোর্ট পাঠিয়ে দেওয়া হবে কোয়ারেন্টিন সেন্টারে। যদি কোনো পুল টেস্টের রিপোর্ট পজিটিভ আসে তাহলে ওই ব্যাচের প্রতিটি নমুনা আলাদা আলাদা পরীক্ষা করতে হবে। গত 13 এপ্রিল কোভিড আক্রান্তদের চিহ্নিত করার পদ্ধতি হিসাবে পুল টেস্টের পরামর্শ দেয় ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ বা ICMR। পুল টেস্টে একসঙ্গে একাধিক জনের লালারসের নমুনা সংগ্রহ করা হবে। সমস্ত নমুনা একসঙ্গে মিশিয়ে পরীক্ষা করা হবে। রিপোর্ট নেগেটিভ এলে বোঝা যাবে ওই ব্যক্তিদের কেউ আক্রান্ত নন। এর আগে করোনা নিয়ে কেন্দ্র নির্দেশিকা জারি করে জানিয়েছে, পরপর 3 দিন জ্বর না এলে বা 4 দিন অক্সিজেন দিতে না হলে ছেড়ে দেওয়া যাবে মাঝারি বা মৃদু উপসর্গযুক্ত রোগীকে। ছাড়ার সময় প্রয়োজন নেই নমুনা পরীক্ষা করার। সেই নির্দেশিকা লাগুও হয়েছে এ রাজ্যে। এরপর পুল টেস্ট নিয়ে নতুন নির্দেশিকা কেন্দ্রের। বিভিন্ন রাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের ফেরাতে বিশেষ ট্রেন নিয়ে ইতিমধ্যেই বাকযুদ্ধে জড়িয়েছে কেন্দ্র এবং রাজ্য। এবার প্রবাসে আটকে পড়া ভারতীয়দের দেশে ফিরিয়ে আনতে শুরু হতে চলেছে বন্দে ভারত মিশনের দ্বিতীয় পর্ব, যাতে বিদেশ থেকে ভারতীয়দের এয়ারলিফট করা হবে, অর্থাৎ বিমানে করে দেশে ফিরিয়ে আনা হবে। তবে এই প্রক্রিয়া শুরুর আগেই তা নিয়েও শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা। সূত্রের খবর, বন্দে ভারত মিশনের দ্বিতীয় দফায় 31টি দেশ থেকে ভারতীয়দের ফিরিয়ে আনা হবে। সেজন্য 149টি বিমান চালানো হবে। 17 মে থেকে 3রা জুন পর্যন্ত এই কাজ চলবে। কিন্তু এই 31টা দেশের তালিকায় বাংলা নেই কেন, এই প্রশ্ন তুলে সরব হয়েছে তৃণমূল। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় টুইটারে লিখেছেন, বিদেশ মন্ত্রক কি আমাদের এটা বিশ্বাস করতে বলছে যে জর্জিয়া থেকে গুজরাতে ফেরার যথেষ্ট লোক থাকলেও কলকাতায় ফেরার কেউ নেই? কিরগিজস্তান থেকে বিহারে ফেরার যথেষ্ট সংখ্যক লোক থাকলেও কলকাতায় ফেরার কেউ নেই? এই অবিচার বন্ধ করুন। টুইটারের সঙ্গে হ্যাশট্যাগ মিথ্যেবাদীও জুড়ে দিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। কিছুক্ষণের মধ্যেই পাল্টা টুইটে তৃণমূলের মহাসচিবকে জবাব দেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব। তিনি টুইটারে লেখেন, কেন্দ্র কোনো রাজ্যের মধ্যে ভেদাভেদ করে না। ভারত সরকারের বন্দে ভারত মিশন পশ্চিমবঙ্গ সহ সমস্ত রাজ্যের আটকে পড়া মানুষদের জন্য। 3700-র বেশি মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ফেরার আবেদন জানিয়েছেন। তাদের গ্রহণ করার এবং তারপর কোয়ারেন্টিনের জন্য কি ব্যবস্থা করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকার তা নিশ্চিত করলেই আনন্দের সঙ্গে কলকাতায় বিমান পৌঁছানোর বন্দোবস্ত করব। স্থল সীমান্ত দিয়েও পশ্চিমবঙ্গের বাসিন্দাদের ফেরার ব্যবস্থা করব। শীঘ্রই উত্তর পাওয়ার আশা রইল। এরপরই আবার একটি টুইট করে মোদী সরকারকে খোঁচা দেন পার্থ চট্টোপাধ্যায়। সেখানে তিনি লেখেন, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আসা রাজ্যবাসীকে সাদর অভ্যর্থনা জানাবে বাংলা। প্রধানমন্ত্রী যখন লোকালের জন্য ভোকাল হতে বলছেন, তখন খালি পায়ে হাজার হাজার কিলোমিটার হাঁটার বদলে গরিব পরিযায়ী শ্রমিকদের এই বিশেষ বিমানে করে বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে না কেন? বিদেশ মন্ত্রকের মুখপাত্রের টুইটের জবাবে একটি টুইট করে রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরও, যেখানে তারা লেখে, পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন দেশে আটকে থাকা রাজ্যের মানুষদের অভ্যর্থনা জানাতে তৈরি। তাদের কোয়ারেন্টিনের জন্য কি করা হবে তা বিশদে অনেকদিন আগেই কেন্দ্রীয় সরকারকে জানানো হয়, যাতে বিশেষ আন্তর্জাতিক বিমানের ব্যবস্থা করা যায়। টুইটের সঙ্গে সেই চিঠিও দিয়েছে তারা। আগামী দিনে বিশেষ যাত্রীবাহী বিমান চালানোর বিষয়ে ভাবনা চিন্তা করছে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। বিমানবন্দরগুলিকে তৈরি থাকতে বলেছে এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া। তবে বিমান চালানোর বিষয়ে বিশেষজ্ঞ এবং বিমান সংস্থাগুলির তরফে সরকারকে কয়েকটি প্রস্তাব দেওয়া হয়েছে। যেমন 80 বছরের ঊর্ধ্বে কেউ বিমানে যাত্রা করতে পারবেন না, কোনো কেবিন লাগেজ থাকবে না, শুধুমাত্র একটি ব্যাগ থাকবে। সেই ব্যাগেজের ওজন 15 থেকে বাড়িয়ে 20 কেজি করা হবে। বিমানবন্দরে টার্মিনাল বিল্ডিং এর গেটে যে আইডি কার্ড চেক করা হয় সেটা অনেকটা দূরে করতে হবে, যাতে টার্মিনাল বিল্ডিং এর গেটে ভিড় না হয়। যাত্রীদের মোবাইল ফোনে আরোগ্য সেতু অ্যাপ থাকা বাধ্যতামূলক। যে যাত্রীর আরোগ্য সেতু স্ট্যাটাস সবুজ থাকবে তিনিই বিমান যাত্রার অনুমতি পাবেন। কোনো বিমানকর্মীর যদি ফ্লুয়ের মতো কোনো উপসর্গ থাকে তাহলে তাকে বিমানবন্দরে প্রবেশাধিকার দেওয়া হবে না। ফ্রিস্কিং এর সময় কম করতে হবে। যদি মেটাল ডিটেক্টরে বিপ শব্দ হয় তাহলেই যাত্রীকে দাঁড় করিয়ে ফ্রিস্কিং করা হবে। যে বিমানবন্দরে এখনো ব্যাগেজ ট্যাগের উপর স্ট্যাম্প দেওয়া হয়, CISF কে সেই কাজ থেকে বিরত থাকতে হবে। 17 মে তৃতীয় দফার লকডাউন শেষ হবে। তারপর চতুর্থ দফার লকডাউনে কি যাত্রীবাহী বিমান চলাচলে কোনো ছাড় দেওয়া হবে? তারপর ট্রেনের মতো কি ধাপে ধাপে উড়বে বিমান? সূত্রের খবর, অসামরিক বিমান পরিবহন মন্ত্রকেও বিষয়টি নিয়ে আলোচনা চলছে। দিল্লি বিমানবন্দর পরিদর্শনও করেছেন শীর্ষ কর্তারা। করোনা সংক্রমিতের সংখ্যা ক্রমশ বাড়ছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী শুক্রবার পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা নিরিখে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে মহারাষ্ট্রে। দ্বিতীয় স্থানে গুজরাট, তৃতীয় স্থানে মধ্যপ্রদেশ। এই প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গ, গুজরাট সহ বেশ কয়েকটি রাজ্য থেকে করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ করে গবেষণা চালিয়েছে একটি কেন্দ্রীয় সংস্থা। মার্কিন চিকিৎসকদের ফোরাম মেড আর্কাইভে গবেষণাপত্রটি প্রকাশ পেয়েছে। সেখানে দাবি করা হয়েছে, গুজরাট এবং পশ্চিমবঙ্গের মানুষের শরীরে যে করোনা ভাইরাস থাবা বসিয়েছে তার বহিরঙ্গে ভিন্নতা রয়েছে, অর্থাৎ দুই রাজ্যে ভাইরাস দু রকমের। নভেল করোনা ভাইরাসের মধ্যে মিউটেশন
CSIR এর এই গবেষণা নিয়ে বিশেষজ্ঞদের বিভিন্ন মতামত। তবে তারা বলছেন যে এই যে পর্যবেক্ষণ সেটা অবশ্যই তাৎপর্যপূর্ণ এবং এর জন্য গুজরাট এবং পশ্চিমবঙ্গে মৃত্যুর হার বেশি কিনা সেটা অবশ্যই খতিয়ে দেখা দরকার। পাশাপাশি তারা এটাও বলছেন যে আরো অনেক নমুনা নিয়ে পরীক্ষা করে তবে নিশ্চিত এবং চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর জন্য গবেষণা দরকার। এই স্পাইক প্রোটিনের ওপরে কিন্তু ওদের এই গবেষণা এটা রিসার্চটা ছিল। এই স্পাইক প্রোটিনকে ওরা কিন্তু জিনোমিক অ্যানালাইসিস করেছে। তা দুটো ডোমেনে S1 আর S2 এই দুটো ডোমেনে কিন্তু একটা মিউটেশন আছে আমাদের বাংলার যে করোনা ভাইরাসের স্ট্রেনটা। তাহলে আর তার সাথে এই S1টাতে তার সাথে সাদৃশ্য আছে গুজরাটে। বাকি কিন্তু ইন্ডিয়ায় যা যা আমরা করোনা ভাইরাসের স্ট্রেন দেখেছি সেটা কিন্তু কেরালায় উহানের সাথে ওদের চারিত্রিকগত মিল আছে, কিন্তু ওয়েস্ট বেঙ্গল এবং গুজরাটে কিন্তু দুটো মিউটেশন পাওয়া গেছে। এখন একটা প্রশ্ন বা খটকা আমাদের মনে এখন এই মুহূর্তে আসছে, এই দুটো রাজ্যেই কিন্তু মৃত্যুর হারটা কিন্তু বেশ বেশি। পশ্চিমবঙ্গের স্যাম্পল থেকে যে 5টি স্যাম্পল ওখানে ডিপোজিট করা হয়েছে তাতে দেখা গেছে যে ভাইরাসের প্রোটিন আছে S2 ডোমেন, স্পাইক প্রোটিনের S2 ডোমেনে কিন্তু একটি চেঞ্জ বা মিউটেশন যাকে বলে সেটা আছে। কিন্তু আবার যেটা বলছি, এবং স্যাম্পল সাইজ এটা খুবই কম, মাত্র 5টা স্যাম্পলের উপর বেস করে এত বড় সিদ্ধান্তে আসা হয়তো এই মুহূর্তে মুশকিল। সেজন্য আরও বেশি সংখ্যক স্যাম্পল আমাদের পরীক্ষা করতে হবে এবং তাদের জেনেটিক অ্যানালিসিস, জেনেটিক সিকোয়েন্সিং করতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক্সিকিউটিভ ডিরেক্টর মাইকেল জে রায়ান সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানান, এই ভাইরাস হয়তো এন্ডেমিক হয়ে উঠতে পারে, অর্থাৎ তা আমাদের চারপাশে থেকেই যাবে, তার থেকে কখনোই পুরোপুরি মুক্তি মিলবে না। যেমন HIV থেকেও পুরোপুরি মুক্তি মেলেনি, তাছাড়া এখনো পর্যন্ত করোনার কোনো ভ্যাকসিন বাজারে নেই। আমেরিকা, চীন, ব্রিটেনের মতো দেশগুলি বেশ কিছু ভ্যাকসিন আবিষ্কারের দাবি করেছে। কয়েকটি দেশ মানব শরীরে ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ শুরু করেছে, কিন্তু কোনোটিরই পরীক্ষার ফলাফল এখনো সামনে আসেনি। ফলে চিকিৎসকদের মতে এখনো ভরসা বলতে সেই সতর্কতা। করোনা ভাইরাসের কবল থেকে এখনই মুক্তির কোনো আশা নেই, দাবি করছেন গবেষকদের একাংশ। ইতিমধ্যে 50 দিনের লকডাউন দেখে ফেলেছে ভারত। আরও কতদিন চলবে লকডাউন? কয়েকদিনের মধ্যেই তা স্পষ্ট করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরই মধ্যে হু হু করে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ প্রথম ধরা পড়েছিল যেখানে, সেই চীনে এখন সংক্রমিতের সংখ্যা 84,021, ভারতে আক্রান্তের সংখ্যা 81,970। গত 24 ঘন্টায় রেকর্ড আক্রান্তের সংখ্যা 3,967। গত 24 ঘন্টায় আরও 100 জনের মৃত্যু হয়েছে। পশ্চিমবঙ্গের অবস্থাও মোটেই ভালো নয়। স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা 2,461। করোনায় এখনো পর্যন্ত রাজ্যে মৃত 153 জন। এর মধ্যে গত 24 ঘন্টায় মারা গিয়েছেন আরও 10 জন। এর সঙ্গে কোমরবিডিটির জন্য মৃত 72, অর্থাৎ রাজ্যে মোট করোনা আক্রান্তের মৃত্যু 225। এখনো পর্যন্ত সুস্থ হয়েছেন মোট 829 জন। এখনো পর্যন্ত রাজ্যে 69,543 জনের করোনা টেস্ট হয়েছে। এই প্রেক্ষাপটে উদ্বেগ আরও বাড়িয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি গুয়াহাটি এবং সিঙ্গাপুরের ডিউক এনইউএসের যৌথ গবেষণা। সেখানে দাবি করা হয়েছে জুন মাসে ভারতের 7টি রাজ্যে করোনা সংক্রমণ ভয়াবহ জায়গায় পৌঁছবে। আরও চিন্তার বিষয়, এই 7 রাজ্যের মধ্যে থাকবে পশ্চিমবঙ্গ। মোট 15টি রাজ্যে সমীক্ষা চালিয়েছেন আইআইটি গুয়াহাটির গণিত বিভাগ এবং সিঙ্গাপুরের শিক্ষা প্রতিষ্ঠানের গবেষকরা। গবেষণার বিষয়, 30 দিন পর ভারতে করোনা ভাইরাসের প্রকোপ কতটা গুরুতর হবে। পরিস্থিতি অনুযায়ী 3টি ভাগ করছেন গবেষকরা। তাতে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ ছাড়াও জুনে করোনার প্রকোপ তীব্র হবে গুজরাট, দিল্লি, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ এবং অন্ধ্রপ্রদেশে। তুলনামূলকভাবে কিছুটা ভালো অবস্থায় থাকবে তামিলনাড়ু, রাজস্থান এবং পাঞ্জাব। আর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে, অর্থাৎ সবচেয়ে ভালো জায়গায় থাকবে হরিয়ানা, কর্ণাটক, কেরল, তেলেঙ্গানা এবং জম্মু কাশ্মীরে। কিন্তু সত্যিই যদি আগামী দিনে 7টি রাজ্যে করোনা সংক্রমণ তীব্রতর হয়, তাহলে কি হবে? চিন্তায় চিকিৎসক মহল। এর একটা সায়েন্টিফিক ভিত্তি আছে এবং সেই ভিত্তিতে যদি এরকম একটা প্রেডিকশন এসে থাকে তাহলে সেটা তো সবার জন্যই খুবই চিন্তার বিষয়। ফলে এই সময়টাকে সবচেয়ে বেশি ব্যবহার করার দরকার যে আমার যে পরিকাঠামো, আমার কোভিড রোগী তাকে চিকিৎসা, নন কোভিড রোগী তার পরিষেবা বজায় রাখা, তার পূর্ণ প্রস্তুতি। সেই প্রস্তুতিতে সত্যি কথা বলতে আমাদের আতঙ্ক আছে রাজ্য এবং রাষ্ট্রের ক্ষেত্রে, তারা কিন্তু সেই প্রস্তুত হতে পারেনি। ফলে এই প্রেডিকশন এটা আমার দেশের, ফলে এই প্রেডিকশনকে গুরুত্ব দেওয়া উচিত এবং সেই গুরুত্ব দিয়ে যেটুকু এখনো খামতি আছে প্রস্তুতিতে, দ্রুত সেই প্রস্তুতি কিন্তু করে ফেলা উচিত। কখনো বাড়বে, আবার আমার তো ধারণা আবার শীতকালে নভেম্বর ডিসেম্বরে যে আমরা জিতেও যাই এই পর্যায়ে, নভেম্বর ডিসেম্বরে আবার একটা স্পাইক হবে। এটাকে নিয়েই বেঁচে থাকতে হবে। করোনা মোকাবিলায় দেশ জুড়ে জারি লকডাউন। সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরা, বারবার হাত ধোয়ার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। পাশাপাশি তারা এও বলছেন
করোনার হাত থেকে বাঁচতে প্রয়োজন আরো বেশি সংখ্যক টেস্ট, অর্থাৎ টেস্ট টেস্ট অ্যান্ড টেস্ট। বিশ্বের ত্রাস নোভেল করোনা ভাইরাস, করোনার কোপে অব্যাহত মৃত্যু মিছিল। কিন্তু ঠিক কিভাবে মানব শরীরে আক্রমণ শানায় কোভিড-19? মানুষের শরীরে প্রবেশ করে ঠিক কিভাবে জাল বিস্তার করে সে? ফুসফুস, হৃৎপিণ্ড নাকি কিডনি, কোথায় সব থেকে বেশি প্রভাব ফেলে? করোনাকে হারাতে উত্তরের খোঁজে দিনরাত এক করে দিচ্ছে বিশ্বের তাবড় তাবড় গবেষকরা। আর এই প্রেক্ষাপটে এবার ইতালির পথে হেঁটে চিকিৎসা বিজ্ঞানে গবেষণার স্বার্থে করোনা আক্রান্ত হয়ে মৃতের দেহের ময়না তদন্ত করতে চায় আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। কোন কোন বিভাগের বিশেষজ্ঞরা এই টিমে থাকবেন এবং কিভাবে তারা এই ময়না তদন্ত করবেন তার সমস্ত পরিকল্পনা তারা করে নিয়েছে। ময়না তদন্ত হয় মূলত দুটি কারণে। এক, তদন্তের স্বার্থে, যাকে বলা হয় মেডিকো লিগ্যাল অটোপসি, এবং দ্বিতীয় কারণটি হলো চিকিৎসা গবেষণার স্বার্থে, যাকে বলা হয় প্যাথোলজিক্যাল অটোপসি। করোনার চিকিৎসার স্বার্থে যা অত্যন্ত উপযোগী হয়ে উঠতে পারে বলে মত বিশেষজ্ঞদের। সম্প্রতি মেড আর্কাইভ নামে চিকিৎসক ও গবেষকদের একটি অনলাইন ফোরামে ইতালির একদল চিকিৎসক একটি গবেষণাপত্র প্রকাশ করেন, যেখানে দাবি করা হয়েছে ইতালিতে করোনায় আক্রান্ত হয়েছেন, তারপর হঠাৎ অবস্থার অবনতি হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন এমন 38 জনের মৃতদেহের ময়না তদন্ত করা হয়। বিশেষ নজর দেওয়া হয় ফুসফুসের ওপর। গবেষকদের দাবি, এতদিন তীব্র শ্বাসকষ্ট হলেই ধরে নেওয়া হতো রোগীর নিউমোনিয়া হয়েছে, কিন্তু প্যাথোলজিস্টদের দেওয়া রিপোর্টে দেখা যায় সব ক্ষেত্রে নিউমোনিয়ার ভাবনা সঠিক নয়। কোনো ক্ষেত্রে ফুসফুসের ধমনির মধ্যে রক্ত জমাট বাঁধায় হঠাৎ করেই রোগীর অবস্থা সংকটজনক হয়ে যায়। এখান থেকেই ইতালির চিকিৎসকদের একাংশ ভাবতে শুরু করেন, সেক্ষেত্রে করোনা আক্রান্ত রোগীর ধমনীতে রক্ত জমাট বাঁধতে দেওয়া চলবে না, প্রয়োজনে রোগীকে রক্ত পাতলা করার ওষুধ দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হবে। অর্থাৎ করোনাকে কিভাবে হারানো যায় সে বিষয়ে চিকিৎসা বিজ্ঞানীদের অনেকটাই আলোকপাত করেছেন ইতালির এই প্যাথোলজিক্যাল অটোপসি তথা কোভিডে মৃতের শরীরে করা ময়না তদন্ত। এই গবেষণাকে আরও এগিয়ে নিয়ে যেতে এবার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালও করোনায় মৃতের দেহের ময়না তদন্ত করতে চায়। আরজিকর কর্তৃপক্ষ জানিয়েছে, ইতিমধ্যেই তারা করোনায় মৃতের দেহের ময়না তদন্তের জন্য আগ্রহ প্রকাশ করে রাজ্য স্বাস্থ্য দপ্তরকে জানিয়েছে। স্বাস্থ্য দপ্তরের তরফে তাদের বিষয়টি প্রস্তাব আকারে পাঠাতে বলা হয়েছে। আরজিকর কর্তৃপক্ষ সেই প্রস্তাব তৈরি করছে। প্রস্তাব হাতে পেলে তা নিয়ে আইসিএমআর এর সঙ্গে কথা বলে চূড়ান্ত সম্মতি পাওয়ার পর আরজিকরে কোভিডের মৃতের ময়না তদন্ত করা হবে। কেউ বলছেন আপার রেসপিরেটরি ট্র্যাক্টের কনস্ট্রাকশন হচ্ছে, তার জন্য লাংসে অক্সিজেন পৌঁছাচ্ছেন না, কেউ বলছে লাংসে জল জমে যাচ্ছে, কেউ বলছেন একটা স্টর্ম হচ্ছে। রিসেন্টলি আরেকটা শোনা গেল যে রক্ত জমাট বেঁধে যাচ্ছে লাংসে, এই জন্য রক্ত পাতলা করার ওষুধও অ্যাডভাইস করা হচ্ছে। এটা আমরা কিভাবে জানতে পারবো? যতক্ষণ আমরা কেটে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো অনুবীক্ষণ যন্ত্রের নিচে পরীক্ষা না করে কি অসুখ হয়েছে জানতে না পারি, তাহলে সেই অনুযায়ী আমরা চিকিৎসা করতে পারবো না। এটাকে বলা হয় প্যাথোলজিক্যাল পোস্টমর্টেম। এটা এরকম আগেও অনেক অন্যান্য ঘটনায় করা হয়েছে। ইতিমধ্যে কোভিডে মৃতের ময়না তদন্তের জন্য আগ্রহ প্রকাশ করেছে গুজরাট সরকার। আর এবার ইতালির পথে হেঁটে চিকিৎসা গবেষণার স্বার্থে করোনায় মৃতের দেহের ময়না তদন্ত করতে চায় আরজিকর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। করোনা চিকিৎসার নোডাল হাসপাতাল বেলেঘাটা আইডিতে ফের করোনার থাবা। করোনা সংক্রমিত হাসপাতালের 2 স্বাস্থ্যকর্মী। হাসপাতাল চত্বরে যে আবাসনে এরা থাকতেন সে দুটিকে কন্টেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তাৎপর্যপূর্ণভাবে কলকাতায় এই প্রথম কোনো হাসপাতালের স্টাফ কোয়ার্টারকে কন্টেনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। বেলেঘাটা আইডি হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে ফের 2 জন স্বাস্থ্যকর্মী নভেল করোনা ভাইরাস আক্রান্ত, এবং এই খবর পাওয়া মাত্র হাসপাতালের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই কর্মীরা যে আবাসনে থাকেন সেই আবাসন চত্বরটাকে কন্টেনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে, এবং সিদ্ধান্ত হয়েছে সেই আবাসন থেকে কেউ বেরোবেন না এবং কেউ ঢুকবেন না। ওই আবাসনে যারা আছেন তাদের যা ওষুধ লাগবে, যা খাবার দাবার লাগবে, হাসপাতাল এবং প্রশাসনের পক্ষ থেকে সমস্ত সাহায্য করা হবে, এবং কারোর ক্ষেত্রে কোনো উপসর্গ দেখা গেলে তাদের সেই উপসর্গ দেখে সোয়াব সংগ্রহ করে পরীক্ষা করা হবে। প্রথমে 2 জন ছিল, তারা পজিটিভ হয়েছিল, আজকে 2 জন আরও পজিটিভ হয়েছে। আমি গিয়ে প্রিন্সিপালের সাথে কথা বলে, স্থানীয় প্রশাসনের সাথে কথা বলে ওই জোনটাকে কোয়ারেন্টাইনমেন্ট করা হলো, এবং সেখানে গ্রুপ ডির যারা 2টো কোয়ার্টার আছে তাদের বোঝানো হলো যে তোমাদের ভবিষ্যতের কথা ভেবে তোমরা বেরিয়ে আনো, 2-3 দিন একটু কষ্ট করো, আমরা তোমাদের সাথে আছি। করোনা মোকাবিলায় দিনরাত এক করে যুদ্ধ করে চলেছেন চিকিৎসক, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা। অনেকেই পেশার তাগিদে ভিন রাজ্য থেকে এ রাজ্যে এসেছেন। এই সংকটকালে কলকাতায় কর্মরত নিজেদের নার্সদের ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিল বিজেপি শাসিত মণিপুর সরকার।
মণিপুরে সরকারি নির্দেশিকায় বলা হয়েছে কলকাতার বিভিন্ন হাসপাতালে কর্মরত 185 জন নার্সকে ফিরিয়ে নিচ্ছে তারা। কলকাতার অধিকাংশ হাসপাতালের নার্স স্বাস্থ্যকর্মীরা মূলত উত্তর পূর্বের, তাই এদের সরকার নিয়ে যেতে চাইলে বাংলার স্বাস্থ্য পরিষেবার কি হবে? ভেরি চিপ পলিটিক্স। কারণ মণিপুর গভর্নমেন্ট বা অন্যান্য গভর্নমেন্টরা তারা কি করছেন যে এই অল্প বয়সী ছেলে মেয়েদের মধ্যে, যাদের মধ্যে নিশ্চয়ই একটা দুশ্চিন্তা আছে, তারা বাইরে থাকছে, এইটা কেন করলো? তার করার ব্যাপারটা হলো, হ্যাঁ তারা সত্যি কথা আমি হয়তো চাইবো এইটা বিশ্বাস করতে যে তারা তাদের মানে ছেলে মেয়েদের ভালোটা সে হয়তো ভাবছেন, কিন্তু যে কাজটা করলেন সেটা খানিকটা ছেলে মানুষই। এটার জন্য বেশিরভাগ বড় হাসপাতাল প্রস্তুত থাকে। এবং আজকাল কিন্তু পশ্চিমবঙ্গেও অনেক নার্সিং ইনস্টিটিউট হবার ফলে পশ্চিমবঙ্গেরও নার্স আস্তে আস্তে তৈরি হচ্ছেন, যারা আবার সরকারি ক্ষেত্রে গিয়ে কাজ পেয়ে যান আমাদের পশ্চিমবঙ্গে। বাট জেনারেলি আমরা এই অ্যাট্রিশনের জন্য সবাই প্রস্তুত থাকি। তো এই মুহূর্তে এটা হয়তো বিরাট সমস্যা হবে না, তবে যদি এখন সমস্ত স্টেট সমস্ত নার্সদের ফেরত নিয়ে যায় তাহলে তো নিশ্চয়ই এটা একটা মাথা ব্যথার কারণ হবেই। তবে শুধু মণিপুরই নয়, ত্রিপুরা, মিজোরাম, ওড়িশাও এই সিদ্ধান্ত নিতে পারে বলে সূত্রের খবর। ফলে পশ্চিমবঙ্গে নার্স সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে হাসপাতালগুলি। কয়েকটা স্টেট এবং পার্টিকুলারলি নর্থ ইস্টার্ন অ্যান্ড ওড়িশা, এরা কিন্তু সবাই একটা যেহেতু বলেছে, আদার্স নার্সরাও কিন্তু তাদের মধ্যেও একটা পার্কুলেট করেছে এবং তারাও চলে যেতে চাইছে আর কি। এটাই হচ্ছে সিচুয়েশন। যেসব নার্সদের ফিরিয়ে নেওয়া হচ্ছে তাদের নামের তালিকাও প্রকাশ করেছে মণিপুর সরকার। সূত্রের খবর, তার মধ্যে রয়েছে পিয়ারলেস হাসপাতালের 25, RN টেগোরের 10, মেডিকার 3, আইরিশ হাসপাতালের 11, অ্যাপোলো হাসপাতালের 10, আমরির 8, ফোর্টিস হাসপাতালের 16, চারনক হাসপাতালের 27, কেপিসির 3, বিপি পোদ্দারের 9 জন নার্স। বিভিন্ন হাসপাতাল সূত্রে খবর, এই নার্সদের অনেকেই ইতিমধ্যে রেজিগনেশন লেটার দিয়ে দিয়েছেন, অনেকে না বলে চাকরি ছেড়ে দিয়েছেন। লকডাউন ভাঙার অভিযোগে এবার বিজেপি সাংসদ অর্জুন সিংহের বিরুদ্ধে মামলা রুজু করল পুলিশ। পাল্টা পুলিশের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ বিজেপি সাংসদের। চিঠি লিখলেন রাজ্যপালকেও। মুখ্য সচিবকে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার নির্দেশ দিয়েছেন রাজ্যপাল। রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে এমনিতেই শাসক বিরোধী তরজা চলছে, তারই মধ্যে ফের মাথাচাড়া দিয়ে উঠল উত্তর 24 পরগনার ভাটপাড়া নৈহাটি সমবায় ব্যাংকের দুর্নীতি ইস্যু। বর্তমানে যে ব্যাংকের বোর্ড চেয়ারম্যান ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহ। পুলিশ সূত্রে দাবি, সমবায় ব্যাংকের দুর্নীতিতে অভিযুক্ত বিজেপি সাংসদের ভাইপো পাপ্পু সিংহ এবং তার স্ত্রী নিতু সিংহ। বৃহস্পতিবার এই ঘটনার তদন্তে দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য অর্জুন সিংহের বাড়িতে নোটিশ দিতে যান ব্যারাকপুর কমিশনারেটের জয়েন্ট সিপি অজয় ঠাকুর। প্রতিবাদ জানাতে বাড়ির বাইরে বেরিয়ে আসেন অর্জুন সিংহ, চলে আসেন তার অনুগামীরাও। পুলিশ সূত্রে খবর, লকডাউন ভেঙে এভাবে জমায়েত করার অভিযোগে বিজেপি সাংসদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। যদিও পুলিশের বিরুদ্ধে পাল্টা চাঞ্চল্যকর অভিযোগ তুলেছেন বিজেপি সাংসদ। একদম এটা হিউমিলিয়েট করার জন্য, এটা জেনে শুনে বদমাশি করার জন্য, এখানে একটা ঝামেলা লাগাবার জন্য এই অজয় ঠাকুরের নেতৃত্বে ও এখানে নাটক শুরু করবে। এ বিষয়ে শুক্রবার রাজ্যপালকে চিঠিও দেন বিজেপি সাংসদ। তাতে তিনি লিখেছেন, 14 মে মুখ্যমন্ত্রীর নির্দেশে জয়েন্ট পুলিশ কমিশনার অজয় ঠাকুর আমাকে এবং আমার পরিবারকে গুলি করে হত্যার চেষ্টা করেন। তার সঙ্গে আরও 35 জন ছিলেন। আমার অফিসের আশপাশে তারা ঘোরাফেরা করছিলেন। আমার নিরাপত্তারক্ষী যখন এ বিষয়ে তার কাছে জানতে চান, তখন তিনি বলেন যে সঞ্জিত এবং নিতু সিংহকে নোটিশ দিতে এসেছেন। বিজেপি সাংসদের এই চিঠি পেয়ে টুইট করেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। রাজ্যের মুখ্য সচিবের উদ্দেশ্যে তিনি লিখেছেন, সাংসদ অর্জুন সিংহ যে অভিযোগটি তুলেছেন তা অত্যন্ত গুরুতর। মুখ্য সচিবকে বলেছি বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার জন্য। গোটা রাজ্য কোভিড-19-এর বিরুদ্ধে লড়ছে। এই অবস্থায় এই ধরনের ঘটনা নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এ নিয়ে পাল্টা আক্রমণ করেছে তৃণমূল। ভাটপাড়ায় কোঅপারেটিভ ব্যাংক নিয়ে একটা প্রবল দুর্নীতি, তার অভিযোগ বিভিন্ন জায়গায় জমা পড়েছে। সেইটা নিয়েই অজয় ঠাকুরের নেতৃত্বে পুলিশ তদন্ত করে দিয়েছে, মূলত ব্যারাকপুর কমিশনারেটের নেতৃত্বে। তদন্ত সামনাসামনি মানুষের সামনে আসলে অনেক বড় বড় ভিআইপির নাম চলে আসবে। তদন্তে যাদের নাম এসছে আমি আশা করব তিনি তাদের পাঠিয়ে তদন্তে সহযোগিতা করবেন। না হলে এটা সবার ধারণা হবে যে এই যে দুর্নীতি হয়েছে তার সাথে সরাসরি সাংসদই যুক্ত। রাজ্যপাল তো এখন বিজেপির পার্টি অফিস হয়ে গেছে, অতএব বিজেপির যারা নেতা সাংসদ আছেন তারা ওখানেই চিঠি দেবেন ওদের মেইন পার্টি অফিসে। ব্যারাকপুরের জয়েন্ট পুলিশ কমিশনার অজয় ঠাকুরের দাবি, অর্জুন সিংহের অভিযোগের কোনো সত্যতা নেই। তৃণমূল বিধায়ক থাকাকালীন ভাটপাড়া নৈহাটির সমবায় ব্যাংকের বোর্ড চেয়ারম্যান ছিলেন অর্জুন সিংহ।
গত বছর বিজেপিতে যোগ দেওয়ার পর আর্থিক তছরূপের অভিযোগ তুলে রাজ্য সরকার অর্জুন সিংহকে সমবায় ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে সরিয়ে প্রশাসক বসায়। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে যান বিজেপি সাংসদ অর্জুন। কয়েক মাস আগেই হাইকোর্টের নির্দেশে ফের সমবায় ব্যাংকের বোর্ড চেয়ারম্যান পদে ফেরেন অর্জুন। গত ফেব্রুয়ারি মাসে অর্জুনের বিরুদ্ধে ঋণ পাইয়ে দেওয়ার নামে কোটি টাকা নয়ছয়ের অভিযোগ তুলে এফআইআর করেছিলেন সমবায় ব্যাংকের বোর্ড সদস্য তথা তৃণমূল নেতা সোমনাথ শ্যাম। যদিও বিজেপি সাংসদের দাবি, আর্থিক তছরূপের অভিযোগের নেপথ্যে রয়েছে রাজনৈতিক ষড়যন্ত্র। দেশ বা রাজ্যের যে কোনো প্রান্তে, পৃথিবীর যে কোনো প্রান্তেও কোনো ঘটনা ঘটলে সেটা যদি খবরযোগ্য হয়, জানানোর যোগ্য হয়, সেটা জানানো আমাদের কর্তব্য। সেই জন্য আমরা এই মুহূর্তে হুগলির তেলেনিপাড়ায় কি ঘটেছে, শ্রীরামপুর এবং চন্দননগরের কি পরিস্থিতি আপনাদের সামনে রাখবো। পাশাপাশি এটাও বলা আমাদের কর্তব্য, দয়া করে গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না, উত্তেজনা সৃষ্টি করবেন না। আমাদের রাজ্যে শান্তি সম্প্রীতি বজায় রাখাটা আমার আপনার প্রত্যেকের কর্তব্য। শান্তির আবেদন নিয়ে এই প্রতিবেদন রাখবো আপনাদের সামনে। করোনা আবহে গত কয়েকদিনে দফায় দফায় সংঘর্ষে উত্তপ্ত হুগলির তেলেনিপাড়া। পুলিশ প্রশাসনের দাবি, সেখানকার পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে, কিন্তু অব্যাহত রাজনীতির আকচি। শুক্রবার সকাল 11:30 নাগাদ ভদ্রেশ্বর পুরসভায় যান স্থানীয় বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন। চেয়ারম্যান কাউন্সিলরদের সঙ্গে প্রায় আধ ঘন্টা বৈঠক করেন। এরপর দুপুর 12:15 নাগাদ চন্দননগর থানায় যান তিনি। সেখানে ছিলেন পুলিশ কমিশনার হুমায়ুন কবির, ভদ্রেশ্বর ও চন্দননগর থানার আইসি এবং উত্তরপাড়া কোতরাং পুরসভার চেয়ারম্যান তথা তৃণমূলের হুগলি জেলার সভাপতি দিলীপ যাদব। মাননীয় মুখ্যমন্ত্রী যথাযথ ব্যবস্থা নিয়েছেন, সে অনুযায়ী করছে এখানে এবং এখানকার মানুষের সুরক্ষার জন্য যাতে কোনো বিভ্রান্ত কেউ না ছড়াতে পারে, উনি সব নিজেই দেখভাল করছেন। এই জাস্ট ঘুরে গেলেন, আপনারা সাবধানে থাকবেন। এরপরে পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করেন হুগলির বিজেপি সাংসদ। গত দুদিন ধরে আমি সেখানে যাওয়ার চেষ্টা করছি, ডিএম দেখা করলো না, সিপি দেখা করলো না, শুধুমাত্র তৃণমূলের বিধায়ক বলে আজকে ওনাকে দেখা করতে দেওয়া হলো, উনি সবার সঙ্গে দেখা করতে পারলেন। কোথায় একটা পক্ষপাতিত্ব কিন্তু হচ্ছে। মানুষ দেখুক যে কিভাবে প্রশাসন তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। তেলেনিপাড়ার ব্যাপারে একটা বলবো যে যারা এটা প্রচার টচার করেছে বা যারা এই গন্ডগোলগুলো পাকিয়েছে অর্গানাইজড হয়েছে, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। 12 তারিখে মানে মঙ্গলবার যেটা হলো দুপুরবেলা 11:30 সময়, সেটা আমার মনে হয় খুব প্ল্যানফুলি হয়েছে এবং অলরেডি আমরা ব্যবস্থা নিয়েছি। আমরা 129 জনকে অ্যারেস্ট করেছি এখন পর্যন্ত। আজকে মিটিং যেটা হলো, মন্ত্রিসভায় এসেছিলেন এবং জেলার না, এটা কোভিড নিয়ে আলোচনা হয়েছে, তেলেনিপাড়া নিয়ে কোনো আলোচনা হয়নি। তৃণমূলের হুগলি জেলা সভাপতি দিলীপ যাদবের অবশ্য বক্তব্য, লকেট চট্টোপাধ্যায়রা যখন এসেছিলেন তখন পরিস্থিতি অনেকটাই উত্তপ্ত ছিল, সেই জন্য হয়তো প্রশাসনিক কর্তারা তার সঙ্গে দেখা করতে পারেননি। শুক্রবার পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে, সেজন্য এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী এসেছিলেন। তবে আমরা ঘটনাস্থলে যাইনি, আমরা শুধু আলোচনা করেছি। আপনারা জানেন আমাদের রাজনৈতিক ব্যঙ্গচিত্র এখন পরিণত হয়েছে করোনা ব্যঙ্গচিত্রে। আর আজকে আমাদের করোনা ব্যঙ্গচিত্রের পেছনে আছে উইশফুল থিঙ্কিং। করোনা দৈত্য এই রাজ্যে পা দেওয়ার আগেই যদি তাকে রুখে দেওয়া যেত, এমন কেন সত্যি হয় না? তবে ওই ইচ্ছা পূরণের স্বপ্ন দেখেছি বলে আবার কেস দেবেন না প্লিজ। দেখুন, কেস দেবেন না প্লিজ। কেস দেবেন না প্লিজ। দেখুন, এই কঠিন সময় ভালো থাকতেই হবে। জানি কঠিন, তবু যথাসম্ভব হাসি মুখে এই খারাপ সময়টাকে পার করে দিতে হবে।
বাংলার সেরা শিল্পীরা যারা নিজেরা গৃহবন্দী, তারা কেউ আবৃত্তি, কেউ গান, কেউ সংলাপ একেবারে নিজেরা মোবাইল ক্যামেরায় বন্দি করে আমাদের পাঠাচ্ছেন, শুধুমাত্র যাতে আমাদের প্রত্যেকের আত্মবিশ্বাস এই কঠিন সময়ও একেবারে তুঙ্গে থাকে। আমাদের অনুষ্ঠানের এই পর্যায়ের নাম করোনায় ভয় করো না। গত কয়েকদিন ধরে আমাদের বাড়ির দরজায় কেউ আর নক করে না, কেউ আসে না, কেউ যায় না, আমরাও কোথায় বেরোই না। আমাদেরই যখন এরকম অবস্থা, তাহলে বুঝতেই পারছেন যে কাজগুলো অনেকে মিলে একসঙ্গে করতে হয়, সেই কাজগুলোর কি অবস্থা। যেরকম ধরুন আমাদেরই সম্পূর্ণ শ্যুট ইত্যাদি সব কিছু বন্ধ হয়ে আছে, ঠিক একইভাবে কিন্তু গান বাজনার জগতেও সবার কাজকর্ম সম্পূর্ণরূপে বন্ধ হয়ে আছে। তার কারণ স্টুডিও সমস্ত বন্ধ, স্টুডিওতে রেকর্ডিং করা সম্ভব নয়, অনেকে মিলে একসঙ্গে বসে কাজ করতে হয়, সেটা এই মুহূর্তে কোভিড-19 সিচুয়েশনের জন্য বন্ধ হয়ে আছে। যারা মিউজিশিয়ানস তারা প্রত্যেকে যথেষ্ট সাফার করছেন, তাদের জন্য একটি গান তৈরি করে একটি ভিডিও তৈরি করা হচ্ছে। এই উদ্যোগকে আমি আন্তরিকভাবে সমর্থন জানাই। তুমিও ডানা মেলবে, হাওয়ার বুকে খেলবে, মুঠোয় রেখে ভোর নতুন স্বপ্ন আঁকবে, সুস্থ পৃথিবীর জন্য এই কষ্ট খুব নগণ্য, দূরে দূরে থাকো তবে পাশে থাকবে, কণ্ঠে রাখো সেই গান, we shall overcome, কেটে যাবে quarantine and then we all will light and shine, we shall overcome, বন্ধু, we shall overcome, we shall overcome, বন্ধু, we shall overcome, we shall overcome, বন্ধু, we shall overcome, we shall overcome, বন্ধু, we shall overcome. আজকে জানি কঠিন দিন, ইচ্ছেগুলো পরাধীন, হাঁপিয়ে উঠেছে প্রাণ, এই কষ্টের আইসোলেশন, একদিন কেটে যাবে কালো, উঠবেই এক নতুন আলো, ততদিন ঘরে থেকে নিজেকে আর অপরকে বাঁচান, তবু যেন থাকে মনে, মাথাতে আর মননে, গ্রান্টেড ধরবো না প্রকৃতিকে আমরা এই জীবনে, নিতেও নয় দিতেও হবে, এই সত্যি বুঝবো যবে, এন্ট্রি পাবে না কোনো ভাইরাস আমাদের জীবনে, কণ্ঠে রাখো সেই গান, we shall overcome, কেটে যাবে quarantine and then we all will light and shine, we shall overcome, বন্ধু, we shall overcome, 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 we shall overcome. করোনার কাছে হারবো না, জিতবো আমরা, হার মানবো না।